আমরা বিভিন্নভাবে যে সাম্প্রদায়িকতার শিকার হয়েছি, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে মধ্যযুগ হিসাবটা করবেন কিভাবে, এই হিসাব কিন্তু ঠিক করে দেওয়া। রোমান সাম্রাজ্যের পতন আর কলম্বাসের আমেরিকা আবিষ্কার, এই মাঝখানের সময়টা বলে মধ্যযুগ। আর এই মধ্যযুগ হচ্ছে অন্ধকার যুগ, এবং বাংলা এটাকে বলে মাৎস্য ন্যায়। হ্যাঁ, মাৎস্য ন্যায় শুনছেন না, যে এখানে বিভিন্ন রকম অরাজকতা চলতেছে। কারণ কি? কারণ এটা মুসলিমদের উত্থানের সময়, এই জন্য এটা অন্ধকার যুগ। হ্যাঁ, এটা বাংলাদেশে যেহেতু মুসলিম শাসন চালাচ্ছে, এটা অন্ধকার যুগ এবং এটা অসভ্য সময়। ঠিক আছে, ওইভাবে কিন্তু হিসাব করা অন্ধকার যুগ। তো এই মধ্যযুগে সবচেয়ে ক্ষমতাবান, এই ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবান মানুষ কে ছিল? যদি আপনি হিসাব করেন, আপনি যদি ইতিহাস দিয়ে দেখেন, দেখবেন দুইজনের নাম বারবার আসতেছে। একজনের নাম রুকনুদ্দিন সোহরাওয়ার্দী। আপনার নাম শুনছেন রুকনুদ্দিন সোহরাওয়ার্দী? হ্যাঁ, একজন দুজন হয়তো শুনছেন, কিন্তু এনার কথা তো আমাদের সবার আগে জানার কথা। আমরা সবাই কিন্তু বড় বড় নামগুলা জানি, কিন্তু এই নামগুলা জানি না। হ্যাঁ, আমরা এই যে পাল্লা জোতা বলছি, সেনা জোতা বলছি, সব কিন্তু জানি। হ্যাঁ, আরেকজন হচ্ছে নূরে কুতুবে আলম। নূরে কুতুবে আলমের নাম কয়জন শুনছেন? নূরে বাঙালি বলা হয় তাকে। হ্যাঁ, নূরে কুতুবে আলম। এই দুইজন কিন্তু সবচেয়ে ক্ষমতাবান মানুষ ওই সময়। নূরে কুতুবে আলম উনি গিয়াসউদ্দিন আজম শাহ, আমাদের সোনারগাঁয়ের যে রাজধানী ছিল, পরে লক্ষণাবতী, আজকে যেটা লখনৌ উত্তরপ্রদেশে, সেখানে রাজধানী হয়। সেই গিয়াসউদ্দিন আজম শাহ তার দরবারের প্রধান সেনাপতিদের একজন সুফি, কিন্তু উনি কিন্তু জন্ম বাংলাদেশে। হ্যাঁ, ওনার জন্ম কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, বুঝতে হবে, ওনার বাবা আসছে লখনৌ থেকে এবং ওনার দাদারা আসছে ইরান তুরান থেকে, কিন্তু ওনার জন্ম বাংলাদেশে, নূরে কুতুবে আলম। এবং উনি সোহরাওয়ার্দী তরিকার সবচেয়ে বড় সুফিদের একজন। এবং শাহজালাল ইসলাম উনি যখন বাংলাদেশে আসেন, ওনার বয়স মাত্র 33 বছর। তো একটা 33 বছরের মানুষ কিন্তু সর্বোচ্চ মোকামে গিয়ে পৌঁছায় না সাধারণত। আর উনি আসছিলেন প্রথমে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা করতে। ঠিক আছে, উনি দিল্লি থেকে বাংলায় আসবেন কেন? এখানে অনেকগুলো ব্যাপার আছে। উনি এখানে একটু বলে রাখি, আপনারা যেহেতু আমরা নিজেরা মানুষ, আমি একটু গোপন কথাও বলি। হ্যাঁ, শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে উনি একজন অসম্ভব সুদর্শন বালককে নিয়ে সবসময় যাতায়াত করতেন। তো অনেক তরিকার শাহেদবাজি বলে একটা ব্যাপার আছে, বালকের সাথে গুরুর একটা সম্পর্ক হয়। হ্যাঁ, এটা ব্যাপার আছে, কিন্তু সোহরাওয়ার্দী তরিকা এটা নিষিদ্ধ। ফলে ওনার সাথে বালক দেখে অনেকে সন্দেহ করা শুরু করলো যে কি ব্যাপার। তখন নিজামুদ্দিন আউলিয়ার উপর নির্দেশ আসে, তুমি পরীক্ষা করে দেখো এখানে কি হচ্ছে। তখন নিজামুদ্দিন আউলিয়া ওনাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, ওনার হাতের মধ্যে অঙ্গার দেন, এটা গোলাপ হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু হয়, করে নিশ্চয় হয়ে যায় না এখানে কোনো খারাপ কিছু হচ্ছে না, বালকটা সত্যি ওনার খাদেম। হ্যাঁ, তো ওইখানে অনেকটা সময় কাটান এবং ওনার নির্দেশে উনি বাংলাদেশে আসেন। হ্যাঁ, যেখানে তার সাথে বুরহানুদ্দিন দেখা হলো। তো এইখানে আমরা বুঝতেই পারি যে ওনার সর্বোচ্চ মোকামে পৌঁছে। আরেকটা যেটা আমাদের ভুল ধারণা শেখানো হয়েছে, বলে বাংলাদেশ হচ্ছে গ্রামের দেশ, 68,000 গ্রামের দেশ। বাংলাদেশ 68,000 গ্রামের দেশ না, বাংলাদেশ 1000 শহরের দেশ, 1000 নগরীর দেশ। ঠিক আছে, তো দিনাজপুর আমাদের আরেকটা ছোট সাম্রাজ্য ছিল, সেখানে আরেকজন খুব অত্যাচারী রাজা ছিলেন, নাম গণেশ। তো গণেশ যখন রাজা হয়ে উঠলেন, তখন তিনি এখানে সোনারগাঁয়ের এদিকে আসলেন এবং দিল্লি পর্যন্ত, দিল্লির দখল করা পর্যন্ত তার উদ্দেশ্য। তো এই যেই তার সাথে যুদ্ধ করতে যাচ্ছে সেই হারতেছে। তখন নূরে আলম তিনি জৈনপুরের যিনি বাদশাহ ছিলেন, সালাউদ্দিন শর্কি, তাকে চিঠি লেখেন এবং চীনের সম্রাটকে চিঠি লেখেন এবং তারা সৈন্যবাহিনী পাঠায়। এই সৈন্যবাহিনী এসে গণেশ দেখে এটা, এত গণেশ ভয় পেয়ে যায়, সে আর যুদ্ধ করতে পারে না। কিন্তু তো তখন তাকে নির্দেশ দেওয়া যায় তুমি মুসলমান হয়ে যাও। হ্যাঁ, তুমি মুসলমান হয়ে যাও। তো গণেশ মুসলমান হয় না, কিন্তু তার ছেলে যদু সে মুসলমান হয়ে যায়। তিনি হচ্ছেন জালালউদ্দিন শাহ, আমাদের আরেকজন সেরা সুলতানি আমলের সুলতানদের একজন। হ্যাঁ, তো এইরকম ক্ষমতাবান একজন মানুষ, যিনি সুফি, যার চিঠি চীনের পেয়ে চীনের সম্রাট পর্যন্ত সৈন্য পাঠায়। হ্যাঁ, জৈনপুরের রাজা এনে একজন। আর একজন হচ্ছে সোহরাওয়ার্দী, যেটা বললাম রুকনুদ্দিন সোহরাওয়ার্দী। রুকনুদ্দিন সোহরাওয়ার্দী হচ্ছে সেই মানুষ, সোহরাওয়ার্দী বংশ অনেক আমাদের উপমহাদেশে, এরকম কুতুবউদ্দিন আইবেকের সময় সব মানে দিল্লির বাদশাহ যখন কুতুবউদ্দিন আইবেক, মানে মামলুক সিলসিলা যখন চলতেছে, হ্যাঁ, তখন থেকেই সোহরাওয়ার্দীরা অত্যন্ত ক্ষমতাবান। কিন্তু আলাউদ্দিন খিলজি, আচ্ছা আলাউদ্দিন খিলজি তো কৃতদাস ছিল, কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস ছিলেন, তাই না? সরি, ইলতুৎমিশের কথা বলছি। ইলতুৎমিশ তো কৃতদাস ছিল, উনি সম্রাট হিসেবে মান্যতা পেত না যদি সোহরাওয়ার্দীরা তাকে সাপোর্ট না দিতেন। ঠিক আছে, তো যখন ভারতবর্ষে যখন মঙ্গল আক্রমণ হচ্ছে, ভারতবর্ষকে মঙ্গল আক্রমণ থেকে বাঁচায় হচ্ছে আমাদের এই আলাউদ্দিন খিলজি। আপনারা যারা বলিউডের দেখছেন,
ওই সঞ্জয় লীলা বাংশালীর যে পদ্মাবতী নাকি আছে না, ওইখানে আলাউদ্দিন খিলজির কথা মনে আছে? একটা পশুর মতো বিকৃত কেমন একটা লোককে দেখায়, তাই না? কিন্তু উনি তো তা ছিলেন না, ওটাই একটা ইচ্ছা করেই দেখানো হয়েছে। তো আলাউদ্দিন খিলজি যখন মঙ্গলদের পরাজিত করে সম্রাট হিসেবে ফেরত আসছে, উনি দিল্লিতে প্রবেশ করতেছে না, উনি দিল্লি গেটের বাইরে দাঁড়ায় আছে, ঠিক আছে? রুকনুদ্দিন সুহরাওয়ার্দী আসার পর উনি ওনার পদচুম্বন করেন, পায়ে চুমু করেন, এবং এটা সমস্ত ইতিহাস বইয়ে এটা পাওয়া যাবে, ইভেন উইকিপিডিয়াতেও পাওয়া যাবে, উইকিপিডিয়ার মধ্যে এটা পাওয়া যাবে। হ্যাঁ, উনি পদচুম্বন করে ওনার অনুমতি নিয়ে কিন্তু দিল্লিতে প্রবেশ করলেন। এই যে ক্ষমতাবান মানুষগুলা আমরা আমাদের ইতিহাস বইয়ে, আমাদের স্কুলের পাঠ্য বইতে এগুলো পাচ্ছি না, আমরা একটা সম্পূর্ণ অন্য ইতিহাস পাচ্ছি। এটা আসতেছে আমরা কেন? তো এই হচ্ছে প্রথম আমাদের, আমরা বাংলা বর্ণমালা পাচ্ছি, আমরা বাংলা সহজ মানুষের ধারণা পাচ্ছি, হ্যাঁ, এবং সে বিনিময়গুলো ঘটতেছে। এবং তারপরে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আসার আরো 100 বছর পর চৈতন্যের জন্ম, আমাদের বৈষ্ণব আন্দোলন, নদিয়ার বৈষ্ণব আন্দোলন শুরু হলো, ঠিক আছে? তো এইটা হওয়া অসম্ভব ছিল যদি মুসলমানদের সাথে বিনিময় না হতো, ঠিক আছে? তো যাই হোক, ওই আলোচনা যাচ্ছে না, কিন্তু আমি জাস্ট একটা ডেট লোকেট করলাম। দ্বিতীয় আমাদের লোগোস আবার কবে জাগলো? এই যে আমাদের এই জুলাই অভ্যুত্থান হলো না, এর ঠিক 200 বছর আগে। হ্যাঁ, ইতিহাসের একটু টেন্টেটিভ, কিন্তু 1824 সালে। এখানে কেউ বলতে পারেন যে 1824 সালে কি হয়েছিল? একটু চিন্তা করেন। আমাদের বাঙালি মুসলমানের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা ঘটনা একবারে ঘটছে। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, দেখেন আমাদের কিভাবে ভুলে দেওয়া হয়েছে, আমরা বলতেই পারতেছি না। এক হচ্ছে আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ কিন্তু 1763 সালে শুরু হয়ে গেছে, কিন্তু এটা টিম 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 করে চলে, ঝিমা যায়। 1785 সালে বক্সার যুদ্ধে আমরা হেরে গেলাম, ঠিক আছে? টিম 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 করে চলে। কিন্তু যেটা হলো, মাদারি ফকিররা এবং পাগলপন্থী ফকিররা 1819 সাল থেকে আবার সংঘবদ্ধ হওয়া শুরু করলো, এবং 1823-24-এ আরেকটা আমরা উত্থান দেখলাম ফকির বিদ্রোহের, ফকির সন্ন্যাসী বিদ্রোহের, ঠিক আছে? যেটা বঙ্কিমচন্দ্র খুব বিকৃত করে আনন্দমঠে দেখাইছে কিছুটা, হ্যাঁ, বেঙ্গলি ন্যাশনালিজম তৈরি করার কথা বলতে গিয়ে। আরেকটা যেটা ঘটনা ঘটলো, আমাদের সৈয়দ আহমেদ শহীদ, হ্যাঁ, তিনি আফগান সীমান্তের ওখানে মুসলমানদের জড়ো করে উনি একটা আন্দোলন শুরু করলেন। এবং এটা যদি আমরা সিপাহী বিদ্রোহের কথা মনেও রাখি, এটা মুসলমানদের সবচেয়ে মহাবিদ্রোহগুলোর একটা। এটা আমার কথা না, এটা এই ডব্লিউ হান্টারের মতো বর্ণবাদী ঐতিহাসিকের কথা, ঠিক আছে? দ্য ইন্ডিয়ান মুসলমানস বলে উনি একটা বই লিখছে, যেখানে উনি এই আন্দোলনটাকে ওয়াহাবি নাম দিল, ঠিক আছে? এই ওয়াহাবি আন্দোলন কিন্তু সেটা শুরু হয়েছে একটু আগে, কিন্তু এটা একটা পিকে গিয়ে পৌঁছালো হইতেছে 1824, ঠিক আছে? একই সাথে আমাদের হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন একই সময় শুরু হলো। এইটা জিনিসটা একটা রূপ পাইলো 1831 সালে। আমরা যারা বাঙালি মুসলমান আছি, আমরা সবাই অন্তজ মানুষের সন্তান, আমরা চাষি মজুর তাদের সন্তান। বাবা দাদাদের কথা মনে করে চিন্তা করে দেখবেন, প্রত্যেকে বালাকোটের কথা মনে রাখছে। বালাকোটে আমরা কিভাবে পরাজিত হয়েছিলাম, এইটা আমাদের বুকের মধ্যে একটা ক্ষত হয়ে আছে। বালাকোটের ঘটনা ঘটছিল, বালাকোটে বেরেলভি সাহেব বিশ্বাসঘাতকতার কারণে তার সমস্ত সঙ্গী সহ খুন হন বালাকোটের যুদ্ধে, ঠিক আছে? তার মধ্যে কনজারভেটিভ হিসাব অনুযায়ী 9 জন বাঙালি মুসলমান ছিলেন যারা শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করছিলেন, আর 40 জন ছিলেন যারা আহত হয়েছিলেন, ঠিক আছে? এইটা কিন্তু আমরা ভুলতে পারিনি। এই বিশ্বাসঘাতকতা আমরা আজ পর্যন্ত ভুলতে পারিনি। আজকে এখানে আসছে অনেকে পুরান ঢাকার মাদ্রাসা মার্কেটে যান, আপনি একটু হাঁটাহাঁটি করেন, হ্যাঁ, লালবাগের ওখানে আপনি বালাকোটের উপর 3টা বই পাবেন, হ্যাঁ, আমরা পাবোই, ঠিক আছে? কিন্তু এটা আমাদের লেখাপড়ার মধ্যে আছে কোথাও? এখানে যারা আমরা পাইছি কোথাও? এটা তো আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এই আমাদের লোগোস আবার জাগা শুরু হইল, ঠিক আছে? কিন্তু যেটা হলো, আগের কথা আমি বলতেছি যে আগে যখন লোগোস জাগলো, এইটা ধরতে ধরতে গ্রেফতার করতে করতে 300 বছর লাগছে। আমরা 17 শতাব্দী পর্যন্ত গেছি। 17 শতাব্দী কি হলো, সেন রাজারা কিন্তু চলে আসছে, জয়দেব গীত গোবিন্দ লিখতেছে, এবং শাহ মোহাম্মদ সগীর কি করলো, ইউসুফ জুলেখা লিখলো। ইউসুফ জুলেখা এবং জ্ঞান চৌধুরী লেখা হচ্ছে। আমরা সহজ মানুষের ধারণা, আমাদের এই যে লোগোসটা, ওই সময়ের যে ভাষা, ওই সময় যে সম্পর্ক, ওই সময় যে কথা তার মধ্যে আমরা গ্রেফতার করার চেষ্টা করতেছি,
এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ফিলোসফিক্যাল ভাবগত একটা মূল্য আছে, শুধু সাহিত্যের মূল্য না, রস না, ঠিক আছে? সেই জিনিস আমরা যে ঘটনাগুলা 1824 থেকে 1831 মধ্যে ঘটতেছে সেখানে আমরা দেখতেছি। আচ্ছা, 1831 সালের 14 জুন, হ্যাঁ, হান্টার সাহেব উনি ডায়েরি লিখতেছে, হ্যাঁ, ব্ল্যাক মাউন্টেন, ভালো করে কথা বলছে, ব্ল্যাক মাউন্টেন উনি লিখতেছে, অসম্ভব বর্ণবাদী মানুষ ছিলেন। উনি বলতেছে যে ধর্মান্ধ মুসলিমরা দলে দলে আসছে, এবং উনি বাঙালি মুসলমানদের নাম বিশেষ করে বলতেছে যে এরা অত্যন্ত ধূর্ত, এরা পুরো ভারতকে আমাদের হাত থেকে ছাড়া দেওয়ার ব্যবস্থা করতেছে, হ্যাঁ, এবং ওয়াহাবি নামটা ওনারই দেওয়া। তো এই একটা জিনিস শুরু হলো। তো এইটা যখন যাচ্ছে, আমরা তো এলাকার একমাত্র বাসিন্দা না, অন্য বাসিন্দারা কি করতেছে, হ্যাঁ, তারা তো মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বাঁচতেছে যে তারা মুসলিমদের নিচে থাকতে হচ্ছে, দীর্ঘ সময় তারা সুলতানের আন্ডারে ছিল, মোগল বাদশাহ ছিল, হ্যাঁ। তো আরেকটা যেটা ধারা তৈরি হচ্ছে সিপাহী বিদ্রোহের পর, বিশেষ করে যেটা দুটা মেইন বিপ্লবী ধারা সনাতনপন্থীর মধ্যে তৈরি হয়, হ্যাঁ, একটা পূর্ব ভারতে, একটা পশ্চিম ভারতে। একটা ধারা হচ্ছে জৈন শাক্ত ধারা, যেটা মহাত্মা গান্ধীর মাধ্যমে মেইন স্ট্রিম হলো। আরেকটা ধারা হচ্ছে বৈষ্ণব শাক্ত ধারা, যেটার শুরু হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মাধ্যমে, কিন্তু এইটাকে মধ্যবিত্তের প্রধান সন্ত্রাসী এবং মুক্তির সোপান করে তুলল স্বামী বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ ওনার নিজের ল্যাঙ্গুয়েজ, উনি খুব ভালো ইংরেজি জানতেন, উনি ইয়ার ছাত্র ছিলেন, হিন্দু কলেজের ছাত্র ছিলেন, এবং উনি ইংরেজি ভাষারই ছাত্র ছিলেন। এটা নিয়ে খুব মজার গল্প আছে, উনি ওয়ার্ডসওয়ার্থের ডায়েরি পড়তে খুব পছন্দ করতেন, বা সারাদিন ওয়ার্ডসওয়ার্থের ডায়েরি পড়তেন হওয়ার আগে, সাধু হওয়ার আগে। তো উনি এটার নাম দিলেন, উনি ধারাটার নাম দিলেন অ্যাগ্রেসিভ হিন্দুইজম, উগ্র হিন্দুত্ববাদ, ঠিক আছে? এই জিনিসটাকে ধারণ করে আমরা দেখলাম মহারাষ্ট্রে ভারতবর্ষের 1890 সালে প্রথম সন্ত্রাসী দল করে উঠলো, এবং 1902 সালে আমরা দেখছি যে বাংলায় অনুশীলন সমিতি এবং যুগান্তর সমিতি গঠিত হচ্ছে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমরা 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ স্থাপিত হয়েছে, এবং বাংলা বিভাগের মধ্যে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার, হ্যাঁ, পদ্মলোচন, রামনাম বসু এনারা চাকরি পাইছে। এনাদের দুটো মেইন প্রজেক্ট, একটা প্রজেক্ট হচ্ছে বাংলা ভাষা থেকে সমস্ত আরবি ফার্সি শব্দ বাদ দেওয়া, বাংলা ভাষাকে আমরা তদ্ভব এবং তৎসম শব্দতে ভরে ফেলবো, এখানে আরবি ফার্সি শব্দ থাকতে পারবে না, ঠিক আছে? 2 নম্বর কথা হচ্ছে যেটা আমরা এতক্ষণ বললাম যে এর নাম জানেন, এর নাম জানেন, আমি বেয়াদবের মতো এই কথাগুলো আপনাদের বলতেছি, তাই না? এটা একটা কারণ আছে, এখন এই কারণটা বলতেছি। কারণটা হচ্ছে যে তারা বাংলা, এই আমাদের যে ইতিহাসে কোনো মুসলমান অবদান রাখবে না, সমস্ত মুছে ফেলবে, এবং মুসলমানকে এই যেরকম আমরা দেখলাম যে জানোয়ারের মতো করে দেখানো, হ্যাঁ, বহিরাগত। আর দেখবেন ওরা মোগল বলে, মোগল মুসলমান বলে না, মোগল মানে কি বাইরে থেকে আসে ইনভেডার, এইটা মেন করতে চায়, হ্যাঁ। নাম বিকৃত করে সোহরাওয়ার্দী সাহেবকে বলে সুরাবন্তী, রহমানকে বলবে রেহমান, নাম বিকৃত করে, বিভিন্ন কিছু করে, কারণ বিদেশি তো, এটা তো নাম বিকৃত করা জায়েজ আছে, ঠিক আছে? তারা শুরু করলো ইতিহাস বিকৃত করা এবং বাংলা ভাষাকে তদ্ভব তদ্ভব তৈরি করা। এবং এইটার প্রথম প্রজেক্ট হচ্ছে 1801 সালে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার প্রতাপাদিত্য লিখলো, হ্যাঁ। তারপর 1808 সালে রাজা কাহিনী লেখা হলো, হ্যাঁ, রামনাম বসু রাজা কাহিনী লিখলো, যেখানে সম্পূর্ণ মুসলমানরা ভিলেন হওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে? তো এই ঘটনা যখন ঘটতেছে, মনে রাখবেন হিন্দু মধ্যবিত্ত কিন্তু ইংরেজের 5 আটে তৈরি হয়েছে, 5 আটে তৈরি হয়েছে। তো এখন যে ব্যাপারটা তৈরি হলো যে এখন ওদিকে তো রেনেসান্স হইতেছে, ইউরোপে তো রেনেসান্স হইতেছে, এনলাইটেনমেন্ট হইতেছে, বড় বড় মেকলে, কান্ট, বড় বড় দার্শনিকরা আসতেছে, সেই তাদের লেখা তো হিন্দু যুবকরাও পড়ে, শিক্ষিত অসাম্প্রদায়িক মানুষও তো পড়ে। তো তাদের মধ্যে একটা ঘৃণা তৈরি হচ্ছে, এবং তারা চাচ্ছে হিন্দু ধর্মকে আমরা চেঞ্জ করবো, রিফর্ম করবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইংরেজদের মধ্যে একটা ঘৃণা তৈরি হচ্ছে, বিশেষ করে 2জন মানুষের নাম আমরা বলতে পারি, রেভারেন্ড হেস্টি এবং রেভারেন্ড কৃষ্ণকান্ত। তারা রাস্তায় দাঁড়ায় বক্তৃতা দিত যে হিন্দু ধর্ম একটা কত অমানবিক ধর্ম, এটা কত বিকৃত, হ্যাঁ, কালীর কথা বলতো যে একটা কাকড়া, দানবের মতো কাকড়া, হ্যাঁ। তো এইটা নিয়ে দেখা গেল যে তারা যাকে প্রভু মনে করতেছে, তাদের বিশ্বাসের সাথে হিন্দু ধর্মের একটা সাংঘর্ষিক ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। তো হিন্দু ধর্মের ভিতর থেকে রিফর্মেশন হলো, যেটাকে আমরা বেঙ্গল রেনেসান্স বলি, হ্যাঁ। এইটাই হচ্ছে যে বেঙ্গল রেনেসান্স, যে একদিকে একটা সন্ত্রাসী ধারা তৈরি হচ্ছে, আরেকদিকে যেটা হচ্ছে যে এই যে নতুন করে হিস্ট্রি লেখা হবে, নতুন করে বাংলা ভাষাকে তৈরি করা হবে, হ্যাঁ। এইটা যে প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে সেটাকে ম্যানেজ করা। এবং এই জায়গায় আসল যারা বুদ্ধিজীবীর, বাঙালি, কলকাতার বাঙালি হিন্দুর এত এনার্জি নাই যে করে ফেলবে, হ্যাঁ। আর
রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা সত্যি সত্যি রিফর্ম করার চেষ্টা করছিল, কিন্তু এটাকে সাম্প্রদায়িক দিকে নেওয়ার জন্য উত্তর ভারত থেকে আর্যভট্ট থেকে পণ্ডিত আসা শুরু করলো। হ্যাঁ, বিশেষ করে দয়ানন্দ সরস্বতী, হ্যাঁ, লালা রাজপথ রায়, হ্যাঁ, লালা হংসদেব, এনারা এসে এই জিনিসটাকে বিষময় টক্সিক করে ফেললো, যেটা আজকেও আমাদের মেইন প্রবলেম। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে। তো এই সময় কলকাতায় হ্যাঁ দুইটা মানে আমরা যেটাকে সন্ত্রাসী এবং অ্যাগ্রেসিভ হিন্দুবাদ বলতেছি, উগ্র হিন্দুত্ববাদ বলছি, তার দুইটা গ্রুপ, একটা মডারেট গ্রুপ, একটা একদম উগ্র গ্রুপ কাজ করতেছে। ঠিক আছে, তো মডারেট বলতেছে এটা কিন্তু মুসলমানদের প্রতি মনোভাবের জায়গা থেকে মডারেট না, এটা ইংরেজদের প্রতি মনোভাবের জায়গা থেকে মডারেট। ঠিক আছে, মুসলমানদের প্রতি দুজনের সমানভাবে তারা নিষ্ঠুর। তো একটা হচ্ছে রাধাকান্ত দেবের হ্যাঁ ধর্মসভা, আরেকটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন ঠাকুরের। হ্যাঁ, সবাই মনে করে ব্রাহ্মরা লিবারাল না, ওনার বাড়িতে প্রথম আনন্দ খিলজির আলাউদ্দিন খিলজির উপর নাটক হয়েছে, হ্যাঁ, পদ্মাবতী হয়েছে, প্রচন্ড সাম্প্রদায়িক। হ্যাঁ, তো এই দুইজন আসলে এবং দুজনের মধ্যে মারামারি শুরু হলো। তো এখন দেখা যাচ্ছে যে যেটাকে উগ্র হিন্দুবাদ বলা হচ্ছে, এইটা বললে ইংরেজকেও সন্তুষ্ট করা যাচ্ছে না, আর সব হিন্দুকেও সন্তুষ্ট করা যাচ্ছে না। তো এটাকে একটু পলিশ করতে হবে, এটাকে একটা অন্য রূপ দিতে হবে। এই উগ্র হিন্দুত্ববাদকে তখন বাঙালি জাতীয়তাবাদ করে ফেলা হলো, এবং এইটা করলেন প্রথম ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্তের শিষ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র, সরাসরি শিষ্য, আমি এটা ইয়ে হিসেবে বলতেছি না, মানে রূপক হিসেবে বলতেছি না। এবং তার শিষ্য হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তিনজনের প্রজেক্ট হচ্ছে এগেইন বাঙালি মুসলমানকে কিভাবে আদারিং করা যায়। আচ্ছা, ঈশ্বরগুপ্ত কি করলেন? ঈশ্বরগুপ্ত 1850 সালে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা শুরু করলেন। মঙ্গল শোভাযাত্রার প্রথম মানে মূল উদ্দেশ্য কি? এই ধর্মসভা আর দেবেন ঠাকুরের যে গ্রুপ, এই দুটো গ্রুপের মিলমিশ করানো। আজকে আমাদের চারুকলায় যে শোভাযাত্রা হইতেছে, এটা হাজার বছরের বাংলা ঐতিহ্য না, এটা হচ্ছে এই সাম্প্রদায়িক ঘটনার ঐতিহ্য, ধারাবাহিকতা। আমরা এটা ভুলে গেছি। ঠিক আছে, তো 1850 সালে প্রথম ঈশ্বরগুপ্ত শুরু করলো এই মঙ্গল শোভাযাত্রা, এই দুই গ্রুপের মারামারি বন্ধ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে ঘটনা ঘটে গেল 1881 সালে আমাদের বঙ্কিমচন্দ্র, অসাধারণ প্রতিভাবান মানুষ, আমরা সাহিত্য সম্রাট বলি, অনেক সম্মান করি, উনি আনন্দমঠ লিখলেন এবং রাজবংশ বোধহয় পরের উপন্যাস দুটা লিখলেন। দুটাই হচ্ছে, আর এর আগে ভূদেব বন্দ্যোপাধ্যায়, আরে ভুলেই তো কিছু ওনার কথা বলতে বলতে ভুলে যাই। হ্যাঁ, উনি 1806 সালে উনি অঙ্গুরি বিনিময় লিখছে, যেটা ছিল আনন্দমঠের মডেল। এই দুই জায়গায় দেখা গেল যে বলা হচ্ছে, যেরকম আনন্দমঠে আমরা সরাসরি দেখি বিপ্লবী দলের নেতা ক্যাপ্টেনকে গ্রেফতার, ইংরেজি ক্যাপ্টেনকে বলছে ক্যাপ্টেন তুমি তো আমাদের শত্রু না, তুমি আমাদের বন্ধু, তুমি থাকবা ভারতবর্ষে, হ্যাঁ, তোমার কাছ থেকে আমরা সবক নাও এখন আমাদের বাকি আছে, আমাদের শত্রু মুসলমানরা, আমরা মুসলমানকে দেশ সেরা করবো। হ্যাঁ, এবং এই যে আনন্দমঠের আদলে আমি যে বললাম যে সন্ত্রাস অনুশীলন সমিতি এবং যুগান্তর সমিতি, এটা কিন্তু আনন্দমঠের যে মডেল প্রোভাইড করা হলো, সেই মডেল অনুসারে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা ক্লিয়ার হলাম যে কিভাবে উগ্র হিন্দুত্ববাদ বাঙালি জাতীয়তাবাদের রূপ নিল।